আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ব্যাংকিং বিমা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং বিমা এর পঞ্চমতম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটি আমার দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে মূলধন বাজেটিং অর্থাৎ মূলধনী আয় ব্যয় প্রকলনের সংজ্ঞা অর্থাৎ মূলধন বাজেটিং এর সংজ্ঞা, মূলধন বাজেটিং এর প্রয়োগ এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মূলধন বাজেটিং এর প্রক্রিয়া অর্থাৎ মূলধন বাজেটটার কয়টি প্রক্রিয়া একটি মূলধন বাজেট তৈরি করা হয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করব বা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম দিনই জেনেছো যে আসলে মূলধন বাজেটিং একটা কি প্রক্রিয়া। এটা কি স্বল্প মেয়াদী, না এটা মধ্যমেয়াদী, না এটা দীর্ঘমেয়াদী? ফার্স্টে তোমরা এই সম্পর্কে একটি ডিটেলস একটি ধারণা পেয়েছো। তা আমরা প্রথমেই বলেছিলাম মূলধন বাজেট হলো একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রক্রিয়া বা বিনিয়োগের একটি প্রসেসিং বা পদ্ধতিকে বোঝানো হয়ে থাকে। এখন দীর্ঘমেয়াদ বলতে কি বোঝাচ্ছে? দীর্ঘমেয়াদ বলতে বোঝাচ্ছে যে দীর্ঘ সময়ের জন্য অর্থাৎ 5 বছরের অধিক সময়ের জন্য। এটা 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি 100 বছরও হতে পারে। বাট আমরা স্পেসিফিক জানি না কত বছর। অর্থাৎ আনলিমিটেড সময়ের জন্য আমরা যে একটা বাজেট করে থাকি, যে একটি বিনিয়োগের একটি প্রক্রিয়া বা বিনিয়োগের একটা পদ্ধতি অনুসরণ করে থাকি, সেটাকে বলা থেকে দীর্ঘমেয়াদ বা মূলধন বাজেট। আর এই মূলধন বাজেটিং এর ক্ষেত্রে আমাদের যেমন একটি সম্পদ ক্রয় করার ক্ষেত্রে, একটি জায়গা ক্রয় করার ক্ষেত্রে, একটি মেশিন ক্রয় করার ক্ষেত্রে, একটি মেশিন রিপ্লেস করার ক্ষেত্রে অর্থাৎ একটি মেশিনের জায়গায় আরেকটি মেশিন সেট আপ করার ক্ষেত্রে আমরা সাধারণত মূলধন বাজেট ইউজ করে থাকি। তারপর হলো যেটা সম্পদ সম্প্রসারণ করার ক্ষেত্রে, যেমন একটি সম্পদ আছে, সেই সম্পদের কাস্টমার চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে সেই সম্পদের সাথে আরও কিছু সম্পদ অ্যাড করা, এই সম্পর্কে সাধারণত আমাদের মূলধন বাজেটিং করা হয়ে থাকে। আজকে আমরা মূলধন বাজেট তৈরি করার প্রক্রিয়াটি নিয়ে কথা বলবো, অর্থাৎ কি কি পদ্ধতি অনুসরণ করে ফাইনালি একটি মূলধন বাজেটে আর্থিক ব্যবস্থাপক এবং আর্থিক যাদেরকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজার, যারা একটি প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তগুলো দিয়ে থাকে, ফাইন্যান্স সিদ্ধান্তগুলো দিয়ে থাকে। আজকে আমরা সেই প্রক্রিয়াগুলো অর্থাৎ তারা কি কি প্রক্রিয়া অনুসরণ করে সেটা নির্ধারণ করে থাকে সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আজকে ক্লাসে মনোযোগী হলে, আজকে ক্লাসটি যদি তোমরা সঠিক মতো ভালো করে চর্চা করে থাকো, দেখে থাকো, তাহলে তুমি এই প্রশ্নগুলো সহজেই অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে দেখি মূলধন বাজেটিং এর প্রক্রিয়া। এখানে আমার 3টি প্রক্রিয়া রয়েছে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা, একটা নগদ প্রবাহ প্রাক্কলন করা, 2 নম্বর হলো বার্টার হার নির্ধারণ করা, অর্থাৎ বার্টার হারের মাধ্যমে কোনো বস্তুর মূল্য নির্ণয় করতে বর্তমান মূল্য বের করতে হয়, যাকে বলে বাট্টাকরণ প্রক্রিয়া। আমরা থার্ড প্রক্রিয়াটা, সেটা হলো মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করা। এই 3টে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন বাজেট করা হয়ে থাকে। আমরা পরবর্তীতে আজকে আলোচনা করব মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ, অর্থাৎ কয়টি পদ্ধতি ব্যবহার করে মূলধন বাজেটের সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে। তার মধ্যে এখানে আমাদের আছে, দেখতেছি 1 নম্বর আছে গড় মুনাফার হার পদ্ধতি, এটা 1 নম্বর আছে। আমাদের 2 নম্বর আছে পেব্যাক সময় পদ্ধতি, 3 নম্বর আছে বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতি অর্থাৎ নিট বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতি, আর 4 নম্বরটাকে আন্ত আয়ের হার পদ্ধতি বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এখানে তোমাদেরকে দেখাতে চাই 1 নম্বর গড় মুনাফার হার পদ্ধতি, আসলে সাধারণত এটাকে ARR দ্বারা প্রকাশ করা হয়, ARR অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন। 2 নম্বর পদ্ধতিটি হলো এখানে পেব্যাক সময় পদ্ধতি, আমরা পেব্যাক সময় পদ্ধতিকে PBP দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি 3 নম্বর দেখি, এখানে বলছে নিট বর্তমান মূল্য পদ্ধতি, এখানে নিট বর্তমান মূল্য পদ্ধতিকে NPV অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু, এটা দ্বারা প্রেজেন্স বা উপস্থাপন করা হয়ে থাকে। আর আমাদের সর্বশেষ যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতির নাম হলো IRR। IRR বলতে বোঝাচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ অভ্যন্তরীণ আয়ের হার। জাস্ট এই 4টি পদ্ধতির মাধ্যমে তোমাদের এই ফিনান্সের এখানে মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলোকে বা মূলধন বাজেটিং এর সিস্টেমগুলোকে দেখানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো। তোমরা
বেসিক্যালি মূলধন বাজেটিং এর এই দুইটি ক্লাসের মধ্যে আমাদের যে থিওরিগুলো আমরা আলোচনা করেছি বা দেখিয়েছি, এই থিওরিগুলো আছে। আশা করি তোমরা যদি এই দুটি ক্লাস ভালো করে দেখো তাহলে তুমি সহজেই থিওরির এই চ্যাপ্টারে যে থিওরিগুলো আসবে সেগুলো অ্যান্সার করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া, মূলধন বাজেটিং এর প্রক্রিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে নগদ প্রবাহ প্রাক্কলন। এখন নগদ প্রবাহ প্রাক্কলনটা কি সেটা জানতে হবে। নগদ প্রবাহ প্রাক্কলন বলতে পারছেন নগদ প্রবাহ বলতে সরবরাহ করা, এখন আসা অথবা যাওয়া, অর্থাৎ নগদ টাকাটা একটি হলো আসা এবং যাওয়া, দুইটিকে নগদ প্রবাহ বলা হয়ে থাকে। আর যে নগদ টাকাটা আসে এটাকে বলে নগদ আন্তঃপ্রবাহ। আন্ত অর্থ ভিতরে, আর প্রবাহ অর্থ হলো আসা, সরবরাহ হয়ে আসা, যে অর্থটা আমাদের কন্টিনিউ আসতেছে এটাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ। আর নগদ আরেকটা প্রবাহ আছে, সেটা হলো নগদ বহির্প্রবাহ। বহির্প্রবাহ অর্থ যাওয়া। অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহির্প্রবাহ দুইটার সাথে সমন্বয় করে মূলধন বাজেটিং এর সিস্টেমটা শুরু হয়ে থাকে। কিভাবে আমরা জাস্ট কথা বলি, এটা ব্যাখ্যা যদি করতে চাই প্রিয় শিক্ষার্থী, আমাদের এক নম্বর ব্যাখ্যা করতে হবে, সেটা হলো নগদ প্রবাহটা কিভাবে হয়। আমরা জানি, আমরা যখন একটি ফ্যাক্টরিতে একটা মেশিন ক্রয় করি, একটা জায়গা ক্রয় করে সেখানে ফ্যাক্টরি দিয়ে থাকি, ফ্যাক্টরি দিয়ে সেখানে বিভিন্ন ধরনের মেশিন ক্রয় করে থাকি। এই মেশিনগুলো কিন্তু স্বল্পমেয়াদের না, এগুলো সবই দীর্ঘমেয়াদের। তাহলে এই মেশিনগুলো ক্রয় করার ক্ষেত্রে শুধু মেশিন ক্রয় করলেই চলবে না, কিন্তু এই মেশিন থেকে কি পরিমাণ টাকা আমার কি পরিমাণ টাকা আমার আসবে। এখন টাকাটা আসতে গেলে প্রথমে কি আসতে হবে, আমাদের কি পরিমাণ উৎপাদন হবে। এখন একটা মেশিন ক্রয় করলাম, সে মেশিন থেকে মেশিনের আয়ুষ্কাল কতদিন হবে, সেই মেশিন থেকে যে পণ্যটা উৎপাদন হবে সেই উৎপাদিত পণ্যটা কতদিন পর্যন্ত কাস্টমার চাহিদা অনুপাতে সাপ্লাই দিতে পারবে, সেই পণ্যটা ভবিষ্যতে কি আসলে এর চাহিদা বাড়বে না কমবে, সেই পণ্যের সম্ভাব্য কি পরিমাণ মূল্য হবে, সেই মূল্যে পণ্যটা বিক্রি করে একটি পণ্য বিক্রি করার পর থেকে তার বিভিন্ন ধরনের খরচ আছে। যেমন আমরা যদি দেখে থাকি, আমরা সাধারণত আমরা যদি দেখি বিক্রয় থেকে প্রথম বাদ দিয়ে আমরা চলতি খরচ, প্রিয় শিক্ষার্থী, বিক্রয় থেকে আমরা সাধারণত চলতি খরচ বাদ দিয়ে থাকি। চলতি খরচের পরে আমরা বাদ দিয়ে থাকি স্থায়ী খরচ আমরা বাদ দিয়ে থাকি সাধারণত একটি প্রতিষ্ঠানের অবচয়। এই সব কিছু বাদ দেওয়ার পরে এটাকে বলা হয়ে থাকে কর পূর্ববর্তী মুনাফা। পূর্ববর্তী মুনাফা বলা হয়ে থাকে বা আয় বলা হয়ে থাকে। আমরা এই আয় থেকে সাধারণত কি দিয়ে থাকি, কর দিয়ে থাকি। কর দেওয়ার পরে আসে নিট লাভ, নিট আয়। পরবর্তীতে যখন আমরা এই নিট আয়ের সাথে পুনরায় অবচয় যোগ করি তখন আমরা পাই নগদ প্রবাহ, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ, নগদ প্রবাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই নগদ প্রবাহ সম্পর্কে কথা বলতেছি। তাহলে দেখা যাচ্ছে যে একটা মেশিন আমি যখন ক্রয় করব, সেই ক্রয় করার সাথে সাথে আমার ক্রয় করার শুরুতে আগে বিবেচনা করা হয় যে মেশিনটি ক্রয় করব সেই মেশিনের আয়ুষ্কাল কতদিন হবে, সেই মেশিন দ্বারা আমি যে পণ্যটি উৎপাদন করব সেই পণ্যটার বিক্রয় কেমন হবে। বিক্রয় থেকে মোট খরচ, এখানে মোট খরচ আছে একটা চলতি একটা স্থায়ী খরচ। এই বিক্রয় থেকে সমস্ত খরচ বাদ দেওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাকে নিট আয়। সেই নিট আয়ের সাথে অবচয় যোগ করে কি পরিমাণ নগদ প্রবাহ আমি পাবো। এই নগদ প্রবাহের সাথে এটাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ। এই নগদ আন্তঃপ্রবাহের সাথে নগদ বহির্প্রবাহ মাইনাস করার পরে, অর্থাৎ বাদ দেওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকে সেটা হলো প্রতিষ্ঠানের জন্য ভালো না খারাপ, অর্থাৎ টাকা থাকবে না প্রতিষ্ঠান লসের দিকে আছে। এসব কিছু বিবেচনা করা হয় প্রথম নগদ প্রবাহ প্রাক্কলনের মাধ্যমে। অর্থাৎ আমি নগদ প্রবাহ বের করার সাথে সাথে প্রতিষ্ঠানের কি পরিমাণ টাকা আসতেছে এবং প্রাথমিক কি খরচ ছিল। প্রাথমিক খরচ বলতে বোঝাচ্ছে যেমন একটি প্রতিষ্ঠান ইলেকট্রিসিটির বিল দিয়ে থাকে, মানে দুই ধরনের খরচ আছে, একটি হলো চলতি খরচ, একটি স্থায়ী খরচ। চলতি খরচ যেমন ইলেকট্রিসিটির বিল, তারপরে হলো মজুরি, শ্রমিকের মজুরি, তারপরে হলো প্রতিষ্ঠানের ফ্লোর ভাড়া, এই সকল খরচ, কাঁচামাল ক্রয় করা, কাঁচামাল সরবরাহ করা, পরিবহন বিল, এই সকল বিলগুলোকে
একটি প্রতিষ্ঠান সাধারণত সরবরাহ করে থাকে, অর্থাৎ এই টাকাটা তাদের চলে যাচ্ছে। আবার স্থায়ী খরচ রয়েছে। স্থায়ী খরচ কেমন? একটি প্রতিষ্ঠানের সাধারণত যেমন বিল্ডিং ভাড়া বা ফ্লোর ভাড়া, এই ভাড়াটা সাধারণত স্থায়ী, এটা কখনোই চেঞ্জ হওয়ার না। তারপরে যেটা ম্যানেজারের যে বেতন, সেই বেতনটা সাধারণত স্থায়ী হয়ে থাকে। এই ধরনের কিছু কিছু খরচ আছে যেগুলো স্থায়ী, আবার কিছু খরচ আছে যেগুলো চলতি। এই দুই ধরনের খরচকে মিটিয়ে থাকতে হয়। তো এই খরচ আবার স্থায়ী কিছু খরচ, যেমন দালান কোঠা ক্রয় করা, জমিন ক্রয় করা, মেশিন ক্রয় করা, এই সকল স্থায়ী খরচ। এই দুই প্রকার খরচকে একত্রে বলা হয় থেকে নগদ বহির্প্রবাহ। অর্থাৎ যে যে একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে টাকাটা চলে যাচ্ছে এটাকে বলে নগদ বহির্প্রবাহ। আর যে টাকাটা আমাদের আসতেছে বিক্রয় থেকে, বিভিন্ন পণ্য রপ্তানি করার মাধ্যমে, পণ্য বিক্রি করার মাধ্যমে যে টাকাটা আসতেছে এটাকে বলে নগদ আন্তঃপ্রবাহ। এই নগদ আন্তঃপ্রবাহ নগদ বহির্প্রবাহের পার্থক্যের মাধ্যমে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া শুরু হয়। প্রথম তো দেখা যায় আসলে কি পরিমাণ নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে, এর মাধ্যমে কি প্রক্রিয়া শুরু হয়। 2 নম্বর হলো বাট্টার হার। প্রিয় শিক্ষার্থী, আমরা বাট্টার হার সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমাদের জানতে হবে বাট্টাকরণ কি। প্রথমে জানতে হবে আমাদের বাট্টাকরণ কি, আমরা দেন বলতে পারবো যে বাট্টার হার কি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা ফার্স্টে যদি জানতে চাই বাট্টাকরণ কি, আমরা বাট্টাকরণ সম্পর্কে একটু ধারণা দিলে তোমরা বুঝতে পারবে। বাট্টাকরণ কাকে বলে? ফার্স্টে সংজ্ঞাটা হলো যে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলা হয়। আমরা যদি এই বাট্টাকরণের কয়েকটা সিস্টেম দেখি, আমাদের একটা সূত্র আছে, যেমন পিভি সমান সমান এফভি ভাগ 1 প্লাস আইটি তে পাওয়ার n। অর্থাৎ ভবিষ্যৎ মূল্যকে নগদ প্রবাহ বলা হয় থাকে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ। যেমন আমি আজকে বিনিয়োগ করছি, আগামী বছর যে টাকাটা পাবো 1 বছর শেষে পাচ্ছি, ওই টাকাটাকে বর্তমান মূল্যে নিয়ে আসতে হবে। 2 বছর শেষে যে টাকাটা পাচ্ছি, এইভাবে আসলে নগদ প্রবাহের মান বের করতে হয়। যেমন ফিউচার ভ্যালু অফ 1 প্লাস ফিউচার ভ্যালু অফ 2, 1 প্লাস আইটি তে পাওয়ার 2 প্লাস ফিউচার ভ্যালু অফ 3, 1 প্লাস আইটি তে পাওয়ার 3। এইগুলোকে বলা নগদ প্রবাহ। এগুলো হলো প্রত্যেকটি কি নগদ প্রবাহ। আমরা যদি বলি নগদ প্রবাহ, এটা কত বছরের নগদ প্রবাহ? প্রথম বছরের নগদ প্রবাহ। এটি হলো দ্বিতীয় বছরের নগদ প্রবাহ, আর এটি তৃতীয় বছরের নগদ প্রবাহ। এখন প্রশ্ন হলো যেটা 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে যত বছরের মেয়াদি প্রকল্প থাকবে অত বছর পর্যন্ত নগদ প্রবাহ বের হবে। ওই প্রত্যেকটি নগদ প্রবাহকে ভাগ করে বা বাট্টার হার প্রয়োগ করে বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করব। কারণ আমরা একটি প্রতিষ্ঠান যখন বিনিয়োগ করেছি তখন শুরুতে যে টাকাটা চলে গেছে সেই টাকা থেকে শুরুতে যে টাকাটা আসবে সম্ভাব্য আমার, তা যদি না নির্ধারণ করা যায় তাহলে একটি প্রতিষ্ঠান ভালো না খারাপ আমরা বলতে পারবো না। তাই আমাদের নগদ প্রবাহকে বাট্টাকরণের মাধ্যমে বা বাট্টার হার প্রয়োগ করে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। বর্তমান মূল্য নির্ণয় করে দেখতে হবে, এটাকে বলা হবে নগদ আন্তঃপ্রবাহ। প্রিয় শিক্ষার্থী দেখো, নগদ আন্তঃপ্রবাহ, এটা ইংলিশে সাধারণত বলা হয় কি এনসিবি। আর নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে আমরা নগদ বহির্প্রবাহের বর্তমান মূল্য বাদ দিতে হবে। নগদ বহির্প্রবাহের বর্তমান মূল্য বাদ দিতে হবে, যাকে সাধারণত আমরা এনসিও দ্বারা প্রকাশ করা হয় থাকে, নিট ক্যাশ আউটলে দ্বারা প্রকাশ করা হয়। এইভাবে নগদ আন্তঃপ্রবাহ থেকে নগদ বহির্প্রবাহের মান বাদ দেওয়ার পরে আমাদের যে টাকাটা অবশিষ্ট থাকে এটা দ্বারা দেখতে হবে এটা কি প্লাস না মাইনাস। যদি প্লাস থাকে প্রতিষ্ঠান ভালো অবস্থায় আছে, অর্থাৎ এই মানটাকে বলা হয় এনপিভি। এনপিভি বলতে নিট প্রেজেন্ট ভ্যালু। এটা অবশ্যই ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য নয়, এটা ইনশাআল্লাহ তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে পড়তে পারবে। এই এনপিভির মান যদি পজিটিভ থাকে তাহলে প্রতিষ্ঠান গ্রহণযোগ্য হবে, আর নেগেটিভ থাকলে গ্রহণযোগ্য হবে না। আর এই এনপিভির মানটা বের করতে হয় মূলত এই বাট্টার হার প্রয়োগ করে, অর্থাৎ এই সুদের হারটা ভাগ করার মাধ্যমে এনপিভি বের করতে হয়।
সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এই বার্টার হার প্রক্রিয়াটাকে বুঝতে পারছো। এটা মূলধন বাজেটিং এর একটি প্রক্রিয়া বা একটি ধাপ। এক নম্বর নগদ প্রবাহ বের করা, এই টাকাটা বের করতে হবে। 2 নম্বর বার্টার হার বের করতে হবে। আর বার্টার হার দ্বারা বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করে তুলনা করতে হবে যে আমার কি পরিমাণ টাকা ব্যয় হচ্ছে এবং কি পরিমাণ টাকা আমার আয় হয়েছিল। এই আয় থেকে ব্যয়ের পরিমাণ কম থাকলে প্রতিষ্ঠান গ্রহণযোগ্য হবে। এইভাবে আস্তে আস্তে মূলধন বাজেটিং এর প্রক্রিয়াগুলো আমাদের অগ্রসর হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা শেষের কথাটা বলি, দেখি এখানে লাস্টে কি বলেছে আমাদের লাস্টে বলছে যে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ। তাহলে দেখা যাচ্ছে আমাদের সহজেই বলতে পারতেছি যে 1 নম্বর নগদ প্রবাহ প্রাক্কলন করব, এর মাধ্যমে নগদ প্রবাহ বের করব। 2 নম্বর ওই নগদ প্রবাহকে বার্টার হার দ্বারা ভাগ করে বর্তমান মূল্য বের করব। দেন আমরা মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করে আমরা কি করতে পারি, একটি প্রতিষ্ঠান ভালো না খারাপ তা নির্ধারণ করতে পারি। তাই মূলধন বাজেটিং পদ্ধতির বিভিন্ন দিক আছে, বিভিন্ন পদ্ধতি আছে, যেমন এআরআর আছে, আইআরআর আছে, তারপরে হলো এনপিবি আছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী টপিকসে নিয়ে আলোচনা করতেছি। আমরা সেই ব্যাপারে এই প্রত্যেকটা পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা একটা বিবেচনা নিতে পারি বা সিদ্ধান্ত নিতে পারি এই প্রকল্পটি ভালো না খারাপ। তার দিক থেকে যদি এআরআর অর্থাৎ গড় মুনাফার হার দেখি, গড় মুনাফার হারের ক্ষেত্রে যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি থাকবে সেটা গ্রহণযোগ্য হবে। এইভাবে পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে সাধারণত যার পেব্যাক পিরিয়ড কম থাকবে সেটি গ্রহণযোগ্য। অনুরূপভাবে নিট বর্তমান মূল্যের ক্ষেত্রে এনপিভির মান যে দুটি প্রকল্পের মধ্যে যার বেশি থাকবে সেটি গ্রহণযোগ্য হবে। এবং লাস্টে যে আন্ত আয়ের হারের ক্ষেত্রে সাধারণত আন্তর আয়ের হার দ্বারা দেখা হয় যে প্রতিষ্ঠান কোনটির আন্তর আয়ের হার কম, যেটা কম থাকবে সেটা সাধারণত গ্রহণযোগ্য। সো প্রিয় শিক্ষার্থী, এই টপিকস নিয়ে আমরা যে কথা বলছি এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন যাব মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টি। মূলধন বাজেটিং এর এই প্রশ্নটা পরীক্ষায় সাধারণত আসে যে একটি প্রতিষ্ঠানের মূলধন বাজেটিং এর পদ্ধতি কতটি এবং কি কি। আমরা আজকে শুধু সংজ্ঞাগুলো দেবো, কালকে এগুলোর ব্যাখ্যা নিয়ে এবং ম্যাথমেটিক্স প্রবলেমগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো। এই মূলধন বাজেটিং এর পদ্ধতি হলো 4টি। কয়টি প্রিয় শিক্ষার্থী? 4টি। আমরা এই 4টির মধ্যে সাধারণত ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য 2টি পদ্ধতি অ্যাপ্লাই করে। 1 নম্বর হলো গড় মুনাফার হার, 2 নম্বর হলো পেব্যাক সময়। এই 2টি পদ্ধতি সাধারণত ব্যবহার করে থাকি। এখন গড় মুনাফার হার পদ্ধতি কি, কাকে বলা হয় সেটা জানতে হবে। ফার্স্ট হলো গড় মুনাফার হারের সূত্রটি এরকম যে গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে যে হার পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। তাহলে সূত্রটি যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে বোঝা যাচ্ছে একটি প্রতিষ্ঠানের গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে যে হার পেতে পারি, অর্থাৎ শতকরা যে মুনাফার হারটি পাওয়া যায় বা যে শতকরা যে মুনাফা পাওয়া যাচ্ছে তাকে গড় মুনাফার হার বলা হয়ে থাকে। আর সাধারণত সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়, 2টি প্রতিষ্ঠানের এইভাবে গড় মুনাফার হার নির্ণয় করতে হয়। নির্ণয় করার মাধ্যমে যে প্রতিষ্ঠানের গড় মুনাফার হার বেশি থাকে সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হয়ে থাকে। তাহলে আমরা যদি গড় মুনাফার হারকে সাধারণত এআরআর দ্বারা প্রকাশ করেন, তাহলে আমরা যদি সূত্রটি লিখতে চাই গড় মুনাফার হার, আমরা ইনশাআল্লাহ কালকে নেক্সট ক্লাসে এই সূত্রটির ম্যাথ করব। গড় মুনাফার হার সমান সমান আমরা লিখতে পারি গড় নিট মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ। ইনটু 100, যেহেতু যে কোনো কিছুর হার চাইলে 100 দ্বারা গুণ করতে হবে, এটা হলো 1 নম্বর সূত্র। আর এটা এর মাধ্যমে সাধারণত একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত দেওয়া যায় যে প্রতিষ্ঠানটি ভালো হবে না খারাপ হবে, কারণ গড় মুনাফার হার মাঝে মাঝে শূন্য অবস্থা, মাঝে মাঝে মাইনাস অবস্থাও চলে আসতে পারে। গড় নিট মুনাফা মাইনাস আসলে অবশ্যই মাইনাস চলে আসবে। আমরা 2 নম্বর যাই। 2 নম্বর কথাটা বলছে যে পেব্যাক সময় কাকে বলে। আমি জাস্ট আজকে ডেফিনেশনগুলো বলতেছি, ডেফিনেশনগুলো তোমাদের পরীক্ষা আসে এবং অঙ্ক আসে। 2 নম্বর হচ্ছে পেব্যাক সময় কাকে বলে। পে অর্থ ফেরত আসা, সরি পে অর্থ পরিশোধ করা, ব্যাক অর্থ ফেরত এসে, টাইম অর্থ সময় বা সময়, টাইম অর্থটি কি সময়, অর্থাৎ একজন বিনিয়োগকারী বিনিয়োগকৃত টাকা ফেরত আসতে কত সময় লাগবে, এই সময়টা নির্ণয় করাকে বলা হয় পেব্যাক সময়। সাপোজ আমি যদি একটি উদাহরণ দিই যে আমি 1 লক্ষ টাকা একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলাম,
এই 1 লক্ষ টাকা ফেরত আসতে আমার 3 বছর লাগছে, তাহলে 3 বছর হবে এই প্রতিষ্ঠানের পেব্যাক সময়। কারণ একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম তার ব্যয়ের অর্থ বা ব্যয়কৃত অর্থটা কতদিনে ফেরত আসবে তা নির্ধারণ করে। ব্যয়কৃত অর্থ যদি প্রকল্পের মেয়াদকালের আগে ফেরত আসে তাহলে প্রতিষ্ঠানটি লাভজনক হবে, আর যদি না আসতে পারে তাহলে প্রতিষ্ঠানটি কি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ 5 বছরের একটি প্রকল্প আমি বাস্তবায়ন করতে যাচ্ছি, 1 লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে আমার, কিন্তু 5 বছরে 1 লক্ষ টাকা আমার উঠে আসেনি, তাহলে প্রকল্প তো শেষ, প্রকল্প তো আর বেশি দিন চলবে না, কারণ আর চালানো সম্ভব না, কারণ মেয়াদকালই 5 বছর। তাহলে প্রতিষ্ঠান থেকে যদি আমি 90,000 টাকা ইনকাম করি আমার 10,000 টাকা লস থাকবে। তো এইভাবে পেব্যাকের মাধ্যমে মূলধন বাজেটিং সিদ্ধান্ত দিতে পারি। কিভাবে? যে একটা বিনিয়োগকৃত টাকা দেখবো যে কত দিনের মধ্যে ফেরত আসে। যদি 5 বছর মেয়াদি থাকে, 2 বছর পরে ফেরত আসলে আমার বাকি 3 বছর আমি কি করতে পারবো, আমরা মুনাফা অর্জন করতে পারবো। এইভাবে প্রিয় শিক্ষার্থী আমরা পেব্যাকের মাধ্যমে মূলধন বাজেটিং সিদ্ধান্ত দিতে পারি। তাহলে পেব্যাক পিরিয়ডের সংজ্ঞা যদি বলতে চাই তাহলে বিনিয়োগকৃত অর্থ কত সময়ে ফেরত আসবে তা নির্ধারণ করার প্রক্রিয়াকে কি বলা হয়, পেব্যাক সময় বলা হয়ে থাকে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তুমি বুঝতে পারছো। আর পেব্যাক সময়কে সাধারণত পিবিপি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে পিবিপি বলতে বোঝাচ্ছে পেব্যাক পিরিয়ড, এটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট টপিকস আছে যেটা নিট বর্তমান মূল্য পদ্ধতি। এখন নিট বর্তমান মূল্য পদ্ধতি এটি শুধু একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বা বিবিএ এবং এমবিএ স্টুডেন্টদের জন্য, এখানে ক্লাস 9 এবং ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য সাধারণত আসে না, তবে শুধুমাত্র এনপিভি আর ফুল মিনিং কি এটা এসে থাকে। এনপিভির ফুল মিনিং হলো নিট প্রেজেন্স ভ্যালু, অর্থাৎ এনপিভি এটা সাধারণত তোমরা পরীক্ষা যদি আসে তাহলে এটা লিখে দিবে যে এনপিভি এর ফুল মিনিং হলো নিট প্রেজেন্স ভ্যালু। এখানে যেমন আরো কিছু আছে, যেমন এআরআর এটার ফুল মিনিং হবে এভারেজ রেট অফ রিটার্ন। এখানে আমাদের আছে পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ তৃতীয় নাম্বার ইম্পর্টেন্ট টপিকস হলো পেব্যাক পিরিয়ড, অর্থাৎ বিনিয়োগকৃত অর্থ ফেরত আসে কখন। আর লাস্ট উপাদান যেটা, এটা পরীক্ষাগুলোতে সাধারণত ফুল মিনিং আসে, যে এটা ফুল ফর্ম কি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইআরআর, এআরআর, পিবিপি, এনপিবি, জাস্ট এগুলো আসে। সো আমরা যদি আইআরআর লিখতে পারি ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো প্রিয় শিক্ষার্থী আমরা এগুলো ফুল মিনিং লিখে দিয়েছি। এনপিভি কাকে বলা হয়, জাস্ট তোমাদের সংজ্ঞাটা আসতে পারে। এনপিভি হলো একটি বিনিয়োগের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহির্প্রবাহের বর্তমান মূল্যের ব্যবধানকে বা পার্থক্যকে এনপিভি বলা হয়। অর্থাৎ আমি বিনিয়োগ করছি যা তা থেকে যে টাকা আসছে যেটাকে নগদ আন্তঃপ্রবাহ, আর এই নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য থেকে নগদ বহির্প্রবাহের বর্তমান মূল্য বাদ দেওয়ার পরে যে অর্থটা পাওয়া যায় তাকে বলা হয় এনপিভি। এনপিভি ভালো হলে প্রতিষ্ঠান ভালো, এনপিভি নেগেটিভ হলে প্রতিষ্ঠান খারাপ এবং এই প্রতিষ্ঠান বর্জন করতে হয়। আমরা লাস্ট উপাদান আন্তঃ আয়ের হার, এটাকে বলা হয় থেকে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা হলো এমন একটি সুদের হার বা বাট্টার হার যে হারে একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের পরিমাণ সমান থাকে, তাকে বলা হয় থেকে ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে যে টপিকগুলো আলোচনা করছি এগুলো ছিল আমাদের মূলধন বাজেটিং এর ইম্পর্টেন্ট টপিকস। আশা করি আমার লেকচারটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে, স্পেশালি যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবে। এই বলে আজকে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।